আমরা স্টার্ট করছি অল্টারনেটিং কারেন্টের থার্ড ক্লাস ভিডিওটা। আমরা লাস্ট দিন কনসেপ্ট 11 অবধি বলেছিলাম, এবার কনসেপ্ট 12টা আমরা ডিসকাস করছি। মন দিয়ে দেখো। এসি ভোল্টেজ ক্যাপিটাল ভি ইকুয়ালস টু 100 কস স্কোয়ার 100 পাই টি মাইনাস সাইন স্কোয়ার 100 পাই টি ভোল্ট। তাহলে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা এই ফর্মে আছে, দ্যাট ইজ ইকুয়ালস টু কস টু থিটা। এবার প্রশ্ন হচ্ছে যে পিক ভ্যালুটা তাহলে কত হবে। কোনো সন্দেহ নেই যে এই 100টা হচ্ছে তুমি কি পেলে, পিক ভ্যালু হিসাবে পেয়ে গেলে। আর ওমেগা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি 200 পাই, এখানে রেডিয়ান পার সেকেন্ড, বুঝতে পেরেছ? এবং ওমেগা ইকুয়ালস টু 2 পাই এন থেকে আমরা ফ্রিকোয়েন্সিটা পেয়ে গেলাম কত, ওমেগা ইকুয়ালস টু 2 পাই এন থেকে আমরা ফাইনালি যে ফ্রিকোয়েন্সিটা পেয়ে গেলাম সেটা হচ্ছে 100 হার্টজ। কনসেপ্ট 13 ঠিক তারপরেই রয়েছে, সেটা হচ্ছে অল্টারনেটিং ভোল্টেজ ক্যাপিটাল ভি ইকুয়ালস টু 100 সাইন 100 পাই টি ভোল্ট। এবার ভোল্টেজ বিকামস আরএমএস ভ্যালু, এটা খুব আসে। তাহলে আরএমএস ভ্যালু আমরা প্রত্যেকেই জানি, ভি আরএমএস যেটা, তার ভ্যালুটা হচ্ছে পিক ভ্যালুর 1/√2। তাহলে ভি এর জায়গায় ভি নট বাই √2 বসালাম, পিক ভ্যালু ভি নট, তাহলে ভি নট ক্যান্সেল হয়ে গেল। তাহলে 1/√2 মানে সাইন পাই বাই 4, দ্যাট ইজ ইকুয়ালস টু সাইন 100 পাই টি। এখান থেকে টাইমটা কত পাচ্ছ, 1/400 সেকেন্ড। তাহলে আফটার টাইম 1/400 সেকেন্ড পর দেখা যাচ্ছে যে ভোল্টেজটা তার আরএমএস ভ্যালুতে রিচ করছে। এবারে যে পয়েন্টটা আমরা ডিসকাস করার জন্য বেছে নিয়েছি, সেটা এতক্ষণ যেটার উপর চলছিল সেটাকে আরও একটু ডিটেলসে বলার চেষ্টা করি। সেটা হচ্ছে কি, যে অল্টারনেটিং ভোল্টেজ অ্যাপ্লাইড টু দ্য রেজিস্ট্যান্স। তাহলে একটা অল্টারনেটিং ভোল্টেজ যদি রেজিস্টারের উপর অ্যাপ্লাই করা যায়, তাতে আমরা এখনো পর্যন্ত যে কটা ক্লু পেয়েছি তাতে দেখতে পেয়েছি যে ভোল্টেজ এবং কারেন্ট দুজনে অবশ্যই সেম ফেজে থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে পিক ভ্যালু অফ কারেন্ট পিক ভ্যালু অফ ভোল্টেজের থেকে নিউম্যারিক্যালি কিছুটা কম হয়ে থাকে। তো চলো আমরা জিনিসটাকে একটু আলোচনা করি। রেজিস্ট্যান্সের ভ্যালু ধরে নাও 100 ওহম। এখানে রেজিস্ট্যান্সের ভ্যালু তুমি ধরে নাও হচ্ছে কত, 100 ওহম আমি তোমাকে দিলাম। ভালো কথা। অল্টারনেটিং ভোল্টেজ ক্যাপিটাল ভি ইকুয়ালস টু 200 সাইন 100 পাই টি প্লাস পাই বাই 3, এটা কিন্তু গিভেন দেওয়া আছে, এটা আমি বলছি না, এটা কোশ্চেনে গিভেন দেওয়া আছে যে অল্টারনেটিং ভোল্টেজ হচ্ছে এত। ঠিক আছে, তাহলে কারেন্টটা কত হবে? আচ্ছা, প্রথমে বলে রাখি পিক ভ্যালুটা তাহলে কত, 200 ভোল্ট, বাদ দাও। কারেন্ট কত, ভি বাই আর, তাহলে ভি নট সাইন ওমেগা টি প্লাস পাই বাই আর, তাহলে 100 পাই টি প্লাস পাই বাই 3, আর রেজিস্ট্যান্সটা হচ্ছে 100 ওহম দিয়ে ডিভাইড করলাম, 2 পেয়ে গেলাম। একই ফেজে থাকে, আমি বারবার বলেছি যে রেজিস্ট্যান্স অ্যাপ্লাই করার পরেও ভোল্টেজ এবং কারেন্ট একই ফেজে থাকবে, তাই রয়েছেও। এবং এটা 100 পাই টি প্লাস পাই বাই 3, এটাও 100 পাই টি প্লাস পাই বাই 3, এবং এইটা হচ্ছে পিক ভ্যালু অফ দ্য কারেন্ট, দ্যাট ইজ ইকুয়ালস টু কত, 2 অ্যাম্পিয়ার। তাহলে অ্যাভারেজ পাওয়ার, দ্যাট ইজ ভিআরএমএস আইআরএমএস কস 0 ডিগ্রি, কারণ ভোল্টেজ এবং কারেন্ট যেহেতু সেম ফেজে আছে। তাহলে পিক ভ্যালু ভোল্টেজ কত, 200, কারেন্টের পিক ভ্যালু 2 অ্যাম্পিয়ার বাই 2, তার মানে পাওয়ারটা কত পেলে, 200 ওয়াট। আশা করি বোঝাতে পেরেছি, খুব সিম্পল একটা এক্সাম্পল। এবারে আমরা নেক্সট পয়েন্টের দিকে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে কনসেপ্ট 2। আমি বারবার বলছি যে শুধুমাত্র রেজিস্ট্যান্স অ্যাপ্লাই হয়েছে, এই কনসেপ্টের উপরই আমরা আলোচনাটাকে ফোকাস করার চেষ্টা করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো কনসেপ্ট 2তে আমরা যেটা যাব সেটা একটু মন দিয়ে দেখো। রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর ইকুয়ালস টু 10 ওহম, এবং অল্টারনেটিং ভোল্টেজ ভি ইকুয়ালস টু 4 সাইন 2t প্লাস 3 কস 2t ভোল্ট। আমি বারবার প্রথম থেকে বোঝানোর চেষ্টা করছি যে যখন ভোল্টেজটা এই ফর্মে দেবে একই ফাংশনে নিয়ে আসো। তাহলে নিয়ে আসলাম, কি হলো, সাইন 2t প্লাস পাই বাই 2। এবার একে কম্বাইন করতে হবে। কি করে কম্বাইন করব? তাহলে এর রেসপেক্টে ফেজে পাই বাই 2তে লিড করছে। এর পিক ভ্যালু কত, 4, এর পিক ভ্যালু হচ্ছে 3। তাহলে একটা হচ্ছে 4, তার সাথে পাই বাই 2তে লিড করছে, তার মানে আরেকটা 3, তার রেজাল্টেন্ট হচ্ছে √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার রুট, তার মানে হচ্ছে 5 হয়ে গেল। এবার ফেজ ডিফারেন্স কত, tan phi পারপেন্ডিকুলার বাই বেস করলে 3/4। তাহলে ভোল্টেজটা আলটিমেটলি তুমি লিখবে কত, 5 সাইন 2t প্লাস tan ইনভার্স 3/4 ভোল্ট হয়ে গেল। এইবার প্রশ্ন হচ্ছে ভোল্টেজটা রেজিস্ট্যান্স 10 ওহমের সাথে কানেক্টেড করেছি, তাহলে অল্টারনেটিং কারেন্টকে তুমি কি লিখবো? দেখো ভোল্টেজটা তুমি এই ফর্মে নিয়ে এসেছো, ভালো কথা, কারেন্টও একই ফেজে থাকবে। তাহলে এখানেও তোমার সাইন 2t প্লাস tan ইনভার্স 3/4 অ্যাম্পিয়ার। কথাটা বোঝা গেল, ভি বাই আর। তাহলে এখানে পিক ভ্যালু অফ দ্য কারেন্ট ইকুয়ালস টু হাফ অ্যাম্পিয়ার। তাহলে আইআরএমএস I0 বাই √2, তাহলে 1/2 √2 অ্যাম্পিয়ার হয়ে গেল।
কথাটা বোঝা গেল? তাহলে অ্যাভারেজ পাওয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু ভিআরএমএস আইআরএমএস কস জিরো। তাহলে এখান থেকে 1.25 ওয়াট। তাহলে ভোল্টেজ এই ফর্মে দিলে তাকে এইভাবে ফর্মেশন করে তাকে এই ফর্মে নিয়ে আসতে হয়, তারপর সেখান থেকে অ্যাভারেজ পাওয়ার ক্যালকুলেট করতে হয়। বোঝাতে পেরেছি? এবার কনসেপ্ট 3-তে যাওয়া যাক। কনসেপ্ট 3-তে আমরা যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা মন দিয়ে লক্ষ্য করো। কনসেপ্ট 3-তে যেটা আমরা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে এই রকম, ভালো করে জায়গাটা বোঝার চেষ্টা করবে, খুব ইম্পর্টেন্ট জায়গাটা। সেটা হচ্ছে কি, ভোল্টেজের এক্সপ্রেশনটা হচ্ছে 4 সাইন ওমেগা টি প্লাস রুট টি সাইন ওমেগা টি প্লাস পাই/4, এবং এখানে 10 ওহম অ্যাপ্লাই করা হয়েছে। ঠিক আছে? তাহলে প্রথমেই দেখে নাও দুজনে একই ফাংশনে আছে, একটা ঝামেলা কম, এবং এইটার ফেজ হচ্ছে কত, এটার ফেজ হচ্ছে কত ওমেগা টি, আর এটার ফেজ হচ্ছে কত ওমেগা টি প্লাস পাই/4। তাহলে এর রেসপেক্টে এটা পাই/2 পাই/4 ফেজে কি করছে, লিড করছে। হয়ে গেল? তাহলে এখানে ভোল্টেজটা হচ্ছে কত 4 ভোল্ট, আর এখানে ভোল্টেজটা হচ্ছে √2 ভোল্ট। তাহলে এটা পাই/2 ফেজে লিড করছে, তার মানে পাই/4 এদের মধ্যে ফেজ রয়েছে ডিফারেন্সটা। কথাটা বুঝতে পারছো? তাহলে আজকে এইটা একটা ভোল্টেজ হচ্ছে পাই/4-এ, আরেকটা হচ্ছে লিড করছে, লিডটা আমি এই দিকে দিলাম। তাহলে একটা হচ্ছে পিক ভ্যালুটা হচ্ছে √2 দিলাম, আরেকটা হচ্ছে 4 ভোল্ট দিলাম, তাদের মধ্যে অ্যাঙ্গেল পাই/4। তাহলে তার রেজাল্টেন্ট কত, v1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার প্লাস 2v1 v2 cos পাই/4 √26 ভোল্ট। তাহলে ভিআরএমএস মানে হচ্ছে v0/√2, তাহলে √30। তাহলে আইআরএমএস মানে হচ্ছে VRMS/R, তার মানে এত অ্যাম্পিয়ার। কথাটা বোঝা গেল? ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স দ্যাট ইজ ইকুয়ালস টু কারেন্ট। কনসেপ্টটা আশা করি বোঝাতে পেরেছি। এবারে যেটা নেক্সট পয়েন্ট আমরা ডিসকাস করব সেটা হচ্ছে, রেজিস্ট্যান্স নিয়ে এতক্ষণ আলোচনা হলো অনেকটাই, তোমরা নিশ্চয়ই বুঝতেও পেরেছো আশা করা যায়। এবার এসি ভোল্টেজটাকে যদি ক্যাপাসিটরের সাথে কানেক্টেড করা যায়, সিম্পল একটা ক্যাপাসিটরের সাথে কি তাহলে হতে পারে সেই সম্বন্ধে আমি একটু আলোচনা করার চেষ্টা করি, মন দিয়ে শুনবে। যে একটা এসি ভোল্টেজ, অল্টারনেটিং ভোল্টেজ ভি ইকুয়ালস টু ভি নট সাইন ওমেগা টি, তাকে আমরা ক্যাপাসিটরের সাথে কানেক্টেড করছি। তাহলে চার্জ কিউ ইজ স্টোরড ইন দ্য ক্যাপাসিটর, তাহলে চার্জ কিউ ইকুয়ালস টু সি ইন্টু ভি, ভি এর জায়গায় ভি নট সাইন ওমেগা টি, তাহলে ডিকিউ বাই ডিটি হচ্ছে আই, তাহলে সি ভি নট ওমেগা কস ওমেগা টি। বোঝা গেল? তাহলে কস ওমেগা টি মানে সাইন ওমেগা টি প্লাস পাই/2, আর ভি নট বাই 1/ওমেগা সি লিখতে পারি। তাহলে ভি নট বাই 1/ওমেগা সি দ্যাট ইজ ইকুয়ালস টু আই নট। তাহলে এখান থেকে আমরা কি বুঝবো, ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করবে। I0টা হচ্ছে পিক ভ্যালু অফ কারেন্ট, যেটা হচ্ছে V0/1/ওমেগা সি তে লিখেছি। প্রথম পয়েন্ট যেটা আমি বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে এইটা, যে কারেন্ট ভোল্টেজের রেসপেক্টে, এখানে ভোল্টেজের ফেজটা কত আছে, ভোল্টেজের ফেজ হচ্ছে ওমেগা টি, আর এখানে কারেন্টের ফেজ হচ্ছে ওমেগা টি প্লাস পাই/2। তাহলে ভোল্টেজের রেসপেক্টে কারেন্টটা পাই/2 ফেজে কি করছে, লিড করছে। তাহলে মনে রাখবে, যখন ক্যাপাসিটর ইউজ করা হবে তখন ভোল্টেজের রেসপেক্টে কারেন্টটা কি হবে, পাই/2 ফেজে আমরা কিন্তু লিড করতে দেখব, ফার্স্ট কথা। সেকেন্ড কথা কি, V0কে 1/ওমেগা সি করে আমরা কারেন্ট পেয়েছি, তাহলে ক্যাপাসিটরের মধ্যে একটা রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে, যেটাকে আমরা 1/ওমেগা সি বলে মেনশন করছি। সেটাকে আমরা কি নাম দিচ্ছি, রেজিস্ট্যান্স অফ দ্য ক্যাপাসিটর। তার নামটা একটু কায়দা করে দিচ্ছি কি, ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। কেন রেজিস্ট্যান্স বলতে দোষ কোথায়? একটা এসিকে তাহলে আমি এখনো পর্যন্ত যেটা শিখলাম সেটা হচ্ছে, একটা এসি ভোল্টেজ সোর্সকে যখন ক্যাপাসিটরের সাথে ডাইরেক্টলি কানেক্ট করছি, তখন ক্যাপাসিটরের মধ্যে একটা রেজিস্ট্যান্স তৈরি হতে দেখতে পাচ্ছি, যাকে আমরা নাম দিচ্ছি ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। ভ্যালুটা কত, 1/ওমেগা সি। আর সেকেন্ড কথা হচ্ছে, উইথ রেসপেক্ট টু ভোল্টেজ কারেন্টটা অলওয়েজ পাই/2 ফেজে লিড করতে দেখবো, তাহলে আই নট সাইন ওমেগা টি প্লাস পাই/2। প্রথম কথা হচ্ছে যেটা আমি বলতে চাইছি, রেজিস্ট্যান্স অফ দ্য ক্যাপাসিটর দ্যাট ইজ নোন অ্যাজ এ ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স, তার ভ্যালুটা হচ্ছে 1/ওমেগা সি, ওমেগা সি মানে হচ্ছে 2πNC। তাহলে এই যে রেজিস্ট্যান্স অফ দ্য ক্যাপাসিটর ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করছে, ডিপেন্ডস অন দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য সোর্স। এই যে ব্যাপারটা, এটা খুব ইন্টারেস্টিং একটা কথা। ধরো আমরা এখনো পর্যন্ত রেজিস্ট্যান্স 5 ওহম 10 ওহম 15 ওহম এই যে সার্কিটে বারবার লিখে থাকি, এই রেজিস্ট্যান্স কোনো অবস্থাতেই সোর্সের উপর ডিপেন্ডেন্ট হয় না। কিন্তু এসিকে যখন ক্যাপাসিটরের সাথে তুমি কানেক্ট করছো, তখন ক্যাপাসিটরের মধ্যে যে রেজিস্ট্যান্সটা তৈরি হচ্ছে, যাকে আমরা নাম দিচ্ছি ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স,
সেটা কিন্তু ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট, এবং ফ্রিকোয়েন্সির উপর এটা কিন্তু ডিপেন্ড করছে, ফ্রিকোয়েন্সির উপর ডাইরেক্টলি ডিপেন্ড করছে, এবং ফ্রিকোয়েন্সি চেঞ্জ হলে সে রেজিস্ট্যান্স চেঞ্জ হয়। তাই জন্য এইটাকে আমরা রেজিস্ট্যান্স না বলে তাকে আমরা নাম দিচ্ছি ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে ভোল্টেজের রেসপেক্টে কারেন্টটা π/2 ফেজে লিড করছে, তাহলে এখানে π/2টাকে আমরা কি বলবো? পাওয়ার ফ্যাক্টর। তাহলে পাওয়ার ফ্যাক্টরের ভ্যালুটা কত? পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু হচ্ছে cos π/2 0। তাহলে সেই রেসপেক্টে আমরা কি পাচ্ছি? অ্যাভারেজ পাওয়ারটা 0 পেয়ে যাচ্ছি। তাহলে অ্যাভারেজ পাওয়ারটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে VRMS IRMS cos π/2 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। কথাটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। তাহলে তিনটে মেন ফাংশন আমরা এখান থেকে শিখলাম। প্রথম কি শিখলাম? যখন একটা ক্যাপাসিটরকে, যখন আমি শুধুমাত্র ক্যাপাসিটরকে এসি ভোল্টেজের সাথে জয়েন করব, তখন কারেন্টটা ভোল্টেজের রেসপেক্টে π/2 ফেজে লিড করবে। সেকেন্ড কি শিখবো? সেটা হচ্ছে ক্যাপাসিটরের মধ্যে একটা রেজিস্ট্যান্স তৈরি হবে যেটা সোর্স ডিপেন্ডেন্ট রেজিস্ট্যান্স, যাকে আমরা নাম দেব ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স, তার ভ্যালু হচ্ছে 1/ωc। আর কি শিখলাম? অ্যাভারেজ পাওয়ার হচ্ছে 0। এবার একটা সুন্দর করে আমরা একটা গ্রাফে ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি যে কি করে আজকে কারেন্ট এবং ভোল্টেজটা সাইমালটেনিয়াসলি আমরা গ্রাফে রিপ্রেজেন্ট করতে পারি। তুমি যদি মন দিয়ে দেখো গ্রাফটাকে, তাহলে এইটা হচ্ছে ভোল্টেজের গ্রাফ, V = V0 sin ωt। কারেন্টটা π/2 ফেজে লিড করবে, কারেন্টটা হচ্ছে I0 sin ωt প্লাস π/2। দেখো কারেন্টটা আগে পিক নিচ্ছে, ভোল্টেজ পরে পিক নিচ্ছে, কারেন্টটা আগে পিক নিয়ে নিচ্ছে। তাহলে কারেন্টটা আগে পিক নিচ্ছে, কতটা ফেজে ডিফারেন্স আছে? π/2 ফেজে ডিফারেন্স আছে, লিড করবে কারেন্টটা। এটাই ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। এইবার আমি তোমাকে শেখানোর চেষ্টা করছি যে ক্যাপাসিটরকে তোমরা দেখলে যে এসির সাথে কানেক্টেড থাকলে কি করে, তার ক্যারেক্টার কি হতে পারে, সেই সম্বন্ধে আমরা একটা ছোট্ট করে আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করার চেষ্টা করছি যে ভাই ইন্ডাক্টর যদি একটা এসি সোর্সের সাথে কানেক্টেড থাকে তাহলে কি হতে পারে। ইন্ডাক্টর, তার সম্বন্ধে আমাদের পরিচয় অলরেডি হয়ে গেছে আমরা ইন্ডাকশন চ্যাপ্টারটার মধ্যে দিয়ে। তাহলে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে অল্টারনেটিং ভোল্টেজ V0 sin ωt ধরলাম, সেটা একটা ইন্ডাক্টরের সাথে জয়েন্ট করা আছে এবং সেলফ ইন্ডাক্টেন্সের ভ্যালু হচ্ছে L। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স যেটা তৈরি হবে phi = Li, তাহলে ইনডিউসড EMF হচ্ছে -dφ/dt -L × di/dt। আমরা প্রত্যেকে জানি যে ইন্ডাক্টরের মধ্যে যে ভোল্টেজটা তৈরি হবে সেটা কি হবে? নেচারের দিক দিয়ে লেঞ্জ কি বলছে যে সোর্সটাকে অপোজ করবে। তাহলে V0 sin ωt -L × di/dt করে দিলাম 0। তাহলে di দ্যাট ইজ ইকুয়ালস টু V0/L sin ωt/dt। তাহলে sin ωt মানে cos ωt করে মাইনাস কত ওমেগাটা দিয়ে দিলাম, ইন্টিগ্রেশন করেছি, সিম্পল। তাহলে cos ωt কে তুমি লিখতে পারো sin ωt -π/2, তাকে আমরা আলটিমেটলি লিখলাম কত? I0 sin ωt -π/2। তাহলে আবার এখানে আমরা কিছু কিছু কনক্লুশনে আসতে পারি। প্রথম কনক্লুশন যেটা, যে ভোল্টেজকে আমরা রেজিস্ট্যান্স দিয়ে ডিভাইড করেছি, ডিভাইড করে কারেন্ট পাচ্ছি। তাহলে অবশ্যই ভোল্টেজকে রেজিস্ট্যান্স দিয়ে ডিভাইড করে কারেন্ট পেয়েছো, তাহলে যে কারেন্টটা তুমি এখানে দেখতে পাচ্ছ তাতে যে রেজিস্ট্যান্সটা পেয়েছো তার ভ্যালুটা হচ্ছে কত? ωL। তাহলে ইন্ডাক্টরকে যখন আমরা এসির সাথে কানেক্ট করছি, কথাটা ভালো করে বুঝবে, ইন্ডাক্টরকে যখন এসির সাথে কানেক্টেড করছি তখন ইন্ডাক্টরের মধ্যে একটা রেজিস্ট্যান্স তৈরি হবে যাকে আমরা নাম দিচ্ছি ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, এবং তার ভ্যালুটা হচ্ছে ωL। কেন রেজিস্ট্যান্স কথাটা বলতে পারলাম না? কারণ হচ্ছে এই আবার সেই একই জিনিস দেখতে পাচ্ছি যে এই যে রেজিস্ট্যান্স অফ দ্য ইন্ডাক্টর ডিপেন্ডস অন দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য সোর্স, সোর্সের ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করছে। যেহেতু সোর্সের ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করছে তাই জন্য আমরা ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স বলছি, ডিপেন্ডস অন দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য সোর্স এবং সোর্স ডিপেন্ডেন্ট রেজিস্ট্যান্স। কথাটা বোঝা গেল? এবং ωL দিয়ে ডিভাইড করেছি। সেকেন্ড কথা কি বলবো, কারেন্টটা ভোল্টেজের ফেজ হচ্ছে কত? ভোল্টেজের ফেজ হচ্ছে ωt এবং কারেন্টের ফেজ হচ্ছে কত? ωt -π/2। তাহলে ভোল্টেজের ফেজ হচ্ছে ωt, কারেন্টের ফেজ হচ্ছে কত? ωt -π/2। তাহলে ভোল্টেজের রেসপেক্টে কারেন্টটা কি হচ্ছে? π/2 ফেজে ল্যাগ করবে। যেহেতু ল্যাগ করবে তাই অ্যাভারেজ পাওয়ার যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে VRMS IRMS cos π/2 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে তিনটে ফাংশন পেয়ে গেলে, একটা হচ্ছে ইন্ডাক্টরের মধ্যে একটা রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে যেটা সোর্স ডিপেন্ডেন্ট রেজিস্ট্যান্স, তাই জন্য আমরা তাকে বলছি ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। সেকেন্ড কথা অ্যাভারেজ পাওয়ার 0। আর থার্ড যেটা বলবো সেটা হচ্ছে কারেন্ট π/2 ফেজে ল্যাগ করবে। ল্যাগ করা মানে কি? ভোল্টেজের রেসপেক্টেও পরে পিক নেবে। সেটা গ্রাফের মাধ্যমে আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করি।
কিরকম খেয়াল করো, দেখো ভোল্টেজটা আগে পিক নিচ্ছে, কারেন্টটা দেখতে পাচ্ছ পরে পিক নিচ্ছে। এটাই বোঝানোর চেষ্টা করছি যে ভোল্টেজের রেসপেক্টে কারেন্টটা π/2 ফেজে ল্যাগ করছে, তার কারণ সে পরে পিক নিচ্ছে। এটাই বোঝানোর চেষ্টা করছি যে পরে পিকটা নিচ্ছে। তাহলে আমরা শেখাতে পারলাম যেটা, যে ক্যাপাসিটার ইউজ করলে কি হবে, ইন্ডাক্টর ইউজ করলে কি হবে, সেগুলো পরপর আমরা দেখলাম। এবং শুধু মনে রাখতে হবে, শুধু ইন্ডাক্টর, শুধু ক্যাপাসিটার, শুধু রেজিস্ট্যান্স যখন এসির সাথে কানেক্টেড থাকে তখন আমরা ক্যারেক্টারের দিক দিয়ে কি দেখতে পাচ্ছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে আমি একটু অ্যাভারেজ এনার্জি ভ্যালুটা দিয়ে দিয়েছি, খুব সোজা। হাফ এলআই স্কোয়ার হচ্ছে যে এনার্জিটা স্টোর হচ্ছে। এবার কস স্কোয়ার ওমেগাটিকে যদি আমরা অ্যাভারেজ ভ্যালুটা নিয়ে দিই, সেখান থেকে হাফ পেয়ে যাচ্ছি, সেখান থেকে আমরা 1/4 এলআই স্কোয়ার বলতে পারি। পয়েন্টগুলোকে মাথায় রাখবে যাতে পরবর্তী ক্লাসগুলোতে আমরা নেক্সট যে পয়েন্টগুলো বলবো তাতে বুঝতে সুবিধা হয়। আবারও বলছি, শুধু ইন্ডাক্টর এসির সাথে কানেক্টেড থাকলে কি হবে, শুধু ক্যাপাসিটার এসির সাথে কানেক্টেড থাকলে কি হবে, শুধু রেজিস্ট্যান্স এসির সাথে কানেক্টেড থাকলে কি হবে, এতক্ষণ আমরা এইটা নিয়ে আলোচনা করলাম।